দেখে নেব শিরোনামগুলো। ভারত সফরে বাংলাদেশের হেড কোচে আসছে না পরিবর্তন, হাথুরুর হাতেই থাকবে দায়িত্ব, জানালেন নাজমুল আবেদিন ফাহিম। প্রতিপক্ষ কঠিন হলেও আশাবাদী বিসিবি পরিচালক। পাকিস্তানের মতো ভুল করবে না ভারত, চেন্নাইয়ের স্পিন সামলানোই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ, মন্তব্য সাবেক কোচ শ্রীরামের। অশ্বিনকে নিয়ে আলাদা পরিকল্পনার পরামর্শ। বিপিএল এর নতুন ফ্র্যাঞ্চাইজ নিতে আগ্রহীদের সঙ্গে বিসিবির আলোচনা শুরু। প্রথম পর্যায়ে নায়ক শাকিব খানের পক্ষে সাক্ষাৎকার দিলেন হারল্যান্ড কর্মকর্তারা। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ জয়ে আপোষহীন বাংলাদেশ, স্বাগতিকদের বিপক্ষে যে কোনো মূল্যে জিততে চায় জামাল ভুঁইয়ার দল, চোটের কারণে থাকবেন না রাকিব হোসেন। এবং নেশনস লিগে কিছুক্ষণ পর মাঠে নামবে ইউরোপের পাওয়ার হাউস জার্মানি, প্রতিপক্ষ মধ্য ইউরোপের দেশ হাঙ্গারি। একই সময় নেদারল্যান্ডস আতিথ্য দেবে বসনিয়াকে। ভারত সফরের আগে বাংলাদেশে এসে ক্যাম্পের দায়িত্ব নেবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তবে দীর্ঘমেয়াদে তার ভবিষ্যৎ কি হবে তা এখনও ধোঁয়াশায়। সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেট খেলে সরাসরি ভারতে সিরিজ খেলতে যাবেন বলেও জানান তিনি। টাইগার অলরাউন্ডারের দেশে ফেরার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রতিপক্ষ কঠিন হলেও বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স সমীহ আদায় করবে ভারতের। মাঠ কিংবা টেবিল, বিসিবি জুড়ে ব্যস্ততা সর্বত্র। ভারতের বিপক্ষে সিরিজ, ঘরোয়া টুর্নামেন্ট এনসিএল ও বিসিএল, প্রস্তুতি চলছে বিপিএল আয়োজনেরও। বোর্ড কর্তারা সম্পন্ন করছেন আনুষ্ঠানিকতা। ভারত সফর সামনে রেখে অনুশীলনে মনোযোগ ক্রিকেটারদের। আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও মূল স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটারই ছিলেন অনুশীলনে। পাকিস্তান থেকে ফিরে বিশ্রামে থাকার কথা থাকলেও অধিনায়ক শান্ত নিয়মিত অনুশীলনে। বড় চিন্তার কারণ টাইগার ক্যাপ্টেনের ব্যাটে রান খরা। তবে গুরুত্বপূর্ণ সিরিজের আগে লিটন মিরাজদের অভিভাবক নিয়ে দোটানায় বিসিবি। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের সঙ্গে আছেন কি নেই তা নিয়েও আছে ধোঁয়াশা, যদিও আশার কথাই শোনালেন বিসিবি পরিচালক। হেড কোচের আন্ডারে কি ক্যাম্পটা শুরু হবে নাকি কোচ সরাসরি ভারতে আসলে দলের সঙ্গে যোগ দেবেন? হেড কোচ আসবেন, এখানেই আসবেন। ক্যাম্পে থাকবেন নাকি এখানেই আসবেন? ভারত সফরে কানপুরে বাংলাদেশ দলকে হামলার হুমকি দিয়েছে দেশটির হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী, যে ব্যাপারে অবগত আছে বোর্ড কর্তারা। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছে বিসিবি। এরকম থাকেই সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে যাব। সাকিব আল হাসান ভারত সিরিজে অংশ নেয়া কিংবা পরবর্তীতে দেশে ফিরবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ভারতের মাটিতে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে প্রত্যাশা ফাহিমের। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে। যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে, পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো, ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। এদিনও দেশি কোচদের অধীনে লম্বা সময় অনুশীলন করেছেন মুস্তাফিজ শান্তরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে সাবেক বোর্ড পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। নতুন সভাপতি হওয়ার পর বোর্ডের স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন ফারুক আহমেদ। তার ধারাবাহিকতায় বোর্ডে বিভিন্ন সময় পরিচালকের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেছে বর্তমান কমিটি। নতুনভাবে সভাপতির দায়িত্ব পাওয়ার পর আইসিসির সভায় অংশ নিয়েছেন ফারুক আহমেদ। গতকাল দেশে ফিরেই এদিন সাবেক পরিচালকদের নিয়ে সভা করেছেন। প্রধান নির্বাহী বর্তমান কমিটির সদস্য ছাড়াও সাবেক 9 জন পরিচালক উপস্থিত ছিলেন সভায়। দেশের বিভিন্ন জেলা থেকে পরিচালক হওয়া কাউন্সিলরদের কাছ থেকে পরামর্শ নেন কিভাবে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনা যায়। ওইখানে আপনারা দিয়ে এক্স্যাক্টলি
এক সময় আমাদেরকে ক্রিকেট বোর্ড থেকে ছেড়ে চলে যেতে হয়েছিল, কিন্তু আমরা এখন তারপরেও আমরা যেহেতু সংগঠক, প্রকৃত সংগঠক হিসাবে ক্রীড়া উন্নয়নের পরিষদের পক্ষ থেকে এই বোর্ডকে সমর্থন জানানোর জন্য আজকে আমরা এসেছিলাম সভাপতি মহোদয়ের সাথে আজকে সৌজন্য সাক্ষাৎকার এবং মত বিনিময় করতেছি। তো আমরা কামনা করব ভবিষ্যতে এই খেলাধুলার প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন থাকবে এবং যেন উনি সুন্দরভাবে বোর্ড পরিচালনা করতে পারে। ক্রীড়াঙ্গনের যে অ্যাডহক কমিটি হচ্ছে সেখান থেকে ক্রিকেটের যারা খেলা করে, যারা খেলা বোঝে, যারা ক্রীড়া সংগঠক, তাদেরকে কিভাবে ক্রীড়াঙ্গনে আনা যায় সেই চেষ্টা করা। ক্রিকেটের মায় আমরা কতদিন ত্যাগ করতে পারবো না, এই জন্য আমরা প্রেসিডেন্টকে সহযোগিতা করার জন্য যে ওনার যত রকমের সাহায্য সহযোগিতা দরকার আমাদের তরফ থেকে আমরা জানিয়ে গেলাম যে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। ভারত সিরিজে চন্ডিকা হাথুরুসিংহেই থাকছেন হেড কোচ হিসেবে। এই সিরিজে বাংলাদেশ দলের ফলাফলই হয়তো তার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। যদিও তার সঙ্গে বিসিবির চুক্তি আছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। অনেকেরই এই লঙ্কানের কোচিং কৌশল নিয়ে আপত্তি আছে। গেল বিশ্বকাপে দলের ব্যর্থতার দায়ও দেয়া হয় তাকেই। তবে হাথুরুসিংহে দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর অন্তত টেস্ট ক্রিকেটে টাইগারদের উন্নতিটা স্পষ্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপেও যার প্রতিফলন দেখা যাচ্ছে। এমন অবস্থায় চুক্তি শেষের আগে এই লঙ্কানকে বিদায় করাটা কতটা যৌক্তিক হবে সেই প্রশ্নটাও এখন উঠছে। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কি করা দরকার, আমি স্ট্যান্ড থেকে সরি নাই আসলে। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনেই ফারুক আহমেদ হাথুরুসিংহেকে নিয়ে স্পষ্ট করেন নিজের অবস্থান। এরপর থেকেই দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্র এই লঙ্কান কোচ। তাকে দায়িত্বে রাখার পক্ষে বিপক্ষে অনেকেই মত দিয়েছেন। 2023-এর কিন্তু বিশ্বকাপের যে ওই সময় যে কোচটা পরিবর্তন হয়েছিল, ওই সময় কিন্তু খুব শর্ট টাইমে কিন্তু প্ল্যান করাটা ডিফিকাল্ট। একটা টিম গুছিয়ে আনা কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে একটা বিশ্বকাপের জন্য। ওই জায়গায় এসে কিন্তু শর্ট করে যদি হেড পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর হাথুরুর পক্ষে কিছুটা হলেও জনমত বেড়েছে। বিসিবি সরে এসেছে আগের অবস্থান থেকে। সামনে ভারত সিরিজ, আপাতত সেই সিরিজ পর্যন্ত নিশ্চিতভাবেই চাকরি থাকছে এই লঙ্কানের। প্রথম দফায় দায়িত্ব নিয়ে বড় দলের বিপক্ষে বাংলাদেশের জয়ের অভ্যাস গড়ে দেন হাথুরু। ঘরের মাঠে বাংলাদেশ হারায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে। সেটা অব্যাহত আছে তার দ্বিতীয় মেয়াদেও। টি-20 ও বিশেষ করে টেস্টে বাংলাদেশ আছে দুর্দান্ত ফর্মে। গেল বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে দলের ব্যর্থতার দায় অনেকাংশে দেয়া হয় এই বদমেজাজি লঙ্কানকে। তবে সেখানে দুই সিনিয়র সাকিব তামিমের বিরোধের দায় কোনোভাবেই এড়ানো যায় না। হাথুরু দায়িত্ব নেয়ার পর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সফলতার দিক থেকে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। 2023-এর মার্চ থেকে এখন পর্যন্ত 15 টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, যার মধ্যে 10টাতেই জয় আছে অজিদের। 3টিতে হার, বাকি 2টি ম্যাচ হয়েছে ড্র। টেস্টের বর্তমান চ্যাম্পিয়নদের জয় পরাজয়ের অনুপাত 3.33। তালিকায় এরপরই বাংলাদেশের অবস্থান। 8 ম্যাচের 5টিতে জয় টাইগারদের, 3টিতে হেরেছে শান্তর দল। বাংলাদেশের জয় পরাজয়ের অনুপাত 1.66। সমান ম্যাচ খেলা নিউজিল্যান্ড আছে এর পরের অবস্থানে। ইন্ডিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এই পরিসংখ্যানে আছে বাংলাদেশের পেছনে। টেস্ট খেলুড়ে 12 দেশের মধ্যে আরও একদিকে বাংলাদেশ অন্যদের চেয়ে ঢের এগিয়ে, সেটা ওভার প্রতি রান তোলায়। হাথুরুর অধীনে গেল 8 টেস্টে ওভার প্রতি 3.72 রান তুলেছে শান্তর দল। টাইগারদের চেয়ে এগিয়ে শুধু বাসবলের জনক ইংল্যান্ড, যারা এ সময়ে ওভার প্রতি তুলেছে 4.44 রান। অনেক সময় পরিসংখ্যান হয়তো সবকিছুর উত্তর দেয় না। হাথুরু কোচ হিসেবে ভারতে গেলে সেখানে দল সফল নাও হতে পারে। তবে বাংলাদেশ এই লঙ্কানের অধীনে টেস্টে ভালো করছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। শুধু বোর্ড সভাপতির সঙ্গে অতীত সম্পর্ক কিংবা নির্দিষ্ট একজন ক্রিকেটারের সঙ্গে দ্বন্দ্বের জন্য একজন কোচ বিদায়ের সিদ্ধান্ত নেওয়াটা হতে পারে হিতে বিপরীত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ভারতের মাটিতে ভারতকে সামলানোটা বাংলাদেশের জন্য কঠিন হবে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলেও টিম ইন্ডিয়ার স্পিন ডিপার্টমেন্টের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে টাইগার ব্যাটিং লাইন আপের জন্য। স্থানীয় গণমাধ্যমে এমনটাই জানান বাংলাদেশের সাবেক কোচ শ্রীধরন শ্রীরাম। শান্ত বাহিনীকে আলাদা করে সতর্ক করেছেন রবিচন্দ্রন অশ্বিনের ব্যাপারে।
পাকিস্তানকে তাদেরই মাঠে উড়িয়ে না দিলে হয়তো এমন আলোচনার জন্মই হতো না। টাইগাররা সমীহ পাচ্ছে বিশ্ব ক্রিকেটে। সাদা পোশাকে বাংলাদেশের উত্থান নিয়েও কথা চলছে নানা মহলে। টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের পরবর্তী মিশন ইন্ডিয়াতে। লাল বলের সংস্করণে 2 ম্যাচের সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানকে যেভাবে 3 বিভাগেই আউটপ্লে করে টিম টাইগার, তা ভারতের বিপক্ষে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক কোচ ও সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম। স্থানীয় এক গণমাধ্যমে সাবেক শিষ্যদের প্রশংসাও করেন এই ইন্ডিয়ান। টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বেশ সম্মানজনক পারফরমেন্স করেছে। বাংলাদেশ ভারতে আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে আসবে। একটা দেশ হিসেবে সাম্প্রতিক সময় বাংলাদেশ অনেক কিছুর ভেতর দিয়ে যাচ্ছে এবং পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারানোর পেছনে তাদের দলগত প্রচেষ্টা দারুণ ছিল। রাওয়ালপিন্ডির ফ্ল্যাট উইকেটে বল হাতে আগুন ঝরান বাংলাদেশি পেসাররা। পুরনো বলে পাকিস্তানের সাদামাটা মানের স্পিনাররা বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারেনি সাদমান মুশফিক লিটনদের সামনে। ভারতের মাটিতে সেই চ্যালেঞ্জটাই অপেক্ষা করছে শান্তদের জন্য। প্রথম ম্যাচের ভেন্যু চেপাক স্পিনারদের জন্য স্বর্গরাজ্য। ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিনের কীর্তি সেখানে বিশ্বনন্দিত। সব মিলিয়ে শ্রীধরনের মত, ভারতের মাটিতে ভারতকে সামলানো বেশ কঠিন হবে বাংলাদেশের জন্য। ভারত বেশ ভারসাম্যপূর্ণ দল এবং তাদের বোলিং আক্রমণ, বিশেষ করে স্পিন বিভাগ অনেক বেশি শক্তিশালী হবে পাকিস্তানের তুলনায়। তাই ভারতকে মোকাবেলা করাটা কঠিন হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বল করে মজা পাবেন অশ্বিন। উইকেটের বিবেচনায় বাংলাদেশি সব ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে অশ্বিনকে সামলানো। ভারত সিরিজ সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চলছে হোম অফ ক্রিকেটে। যদিও টাইগারদের হেড কোচ চান্ডিকা হাতুরে সিংহে ছুটি কাটিয়ে ফিরবেন আগামী 12ই সেপ্টেম্বর। এরপর 15 তারিখ পর্যন্ত ঘরের মাঠে ক্যাম্প শেষে ভারতে উড়াল দেবে শান্ত বাহিনী। সাব্বির মিথুন, সময় সংবাদ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে স্বস্তির খবর বাংলাদেশের জন্য। লাল সবুজ ব্যাটারদের মূর্তিমান আতঙ্ক। জাসপ্রীত বুমরার খেলার সম্ভাবনা ক্ষীণ এই সিরিজে। না খেলার তালিকায় আরও আছেন মোহাম্মদ শামি এবং শ্রেয়াস আয়ার। তবে ফিরছেন বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। এছাড়াও দুলীপ ট্রফিতে ভালো করা কমপক্ষে 3 ক্রিকেটারের অভিষেক হতে পারে এই সিরিজে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ভারতের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশ। 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তাই বেজায় সিরিয়াস বিসিসিআই। আর তাই ভারত স্কোয়াডে ফেরানো হচ্ছে বিরাট কোহলিকে। এই তালিকায় আছে ঋষভ পন্থের নাম। এজন্য জায়গা হারাতে হচ্ছে লোকেশ রাহুলকে। লাল বলের ক্রিকেটে ভারতের বিপক্ষে মলিন পরিসংখ্যান বাংলাদেশের। তারপরও এই সিরিজটাকে বেশ গুরুত্ব সহকারে দেখছে টিম ইন্ডিয়া। সেটা বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যানের জন্যই। মিরাজ, হাসান মাহমুদদের পারফরমেন্স ভয় ধরিয়ে দিয়েছে বিসিসিআই নীতি নির্ধারকদের। আর তাই সিরিজ শুরুর আগে সর্বোচ্চ শক্তি নিয়েই স্কোয়াড সাজাতে হচ্ছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। তবে ব্যস্ততায় ঠাসা ভারত ক্রিকেটের বছরের শেষ ভাগ নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে বিসিসিআইকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে টিম ইন্ডিয়া। ওরা ভাবছে সামনের বছরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও। আর তাই বিশ্রাম দেয়া হতে পারে জাসপ্রীত বুমরাকে। সত্যিই যদি এমন পরিকল্পনা নিয়ে এগোয় ভারত ক্রিকেট, তাহলে একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে বিসিবি। ইনজুরির কারণে গেল ওয়ানডে বিশ্বকাপের পর থেকে দলের বাইরে মোহাম্মদ শামি। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় এই পেসারও মোটামুটি অনিশ্চিত বাংলাদেশের বিপক্ষে সিরিজে। মূলত নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত করতেই তাকে বিশ্রামে রাখছে টিম ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ 2 পেসার ছাড়াও শ্রেয়াস আয়ারকে ড্রপ করতে পারে বিসিসিআই। চেন্নাই এবং কানপুরের কন্ডিশন বিবেচনায় স্কোয়াডে 4 জন স্পিনার রাখছে ভারত, এমন খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে আছে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের নাম। তবে অনেক গণমাধ্যমের দাবি, বুমরার না খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে কেন্দ্র করেই সাজানো হবে পেস আক্রমণ। এমনকি থাকতে পারেন মোহাম্মদ শামিও। এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াড গোছানোর ক্ষেত্রে দুলীপ ট্রফিকে গুরুত্ব দিচ্ছে ভারত। গণমাধ্যমে ইঙ্গিত 3 জন ক্রিকেটারের অভিষেক হতে পারে এই সিরিজে, যাদের মধ্যে আছেন সরফরাজ খানের ছোট ভাই মুশির খান, পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এবং মানব সুথার। তবে দুলীপ ট্রফিতে দুর্দান্ত করলেও কম্বিনেশনের জন্য দলে জায়গা পাওয়ার সুযোগ কম এই বাঁহাতি স্পিনারের। এস এম ইকবাল, সময় সংবাদ।
বিপিএল এ নতুন ফ্র্যাঞ্চাইজ নিতে আগ্রহীদের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই ধারাবাহিকতায় আজ ঢাকা ফ্র্যাঞ্চাইজের জন্য সাক্ষাৎকার দিয়েছেন রিমার্ক হারল্যানের কর্মকর্তারা। হারল্যানের পক্ষ থেকে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ইমন যান বিসিবিতে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালকদের কাছে বিপিএল ফ্র্যাঞ্চাইজ নিতে আগ্রহ প্রকাশ করেছেন তারা। জানিয়েছেন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত জানালেই দল গোছানো শুরু করবে রিমার্ক হারল্যান। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থিরতা বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে। প্রাথমিক ধাক্কা কিছুটা সামাল দেয়া গেলেও এখনও দুশ্চিন্তার নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। নতুন সভাপতি প্রথম বোর্ড সভা শেষে বেশ বড় গলায় বলেছিলেন নির্ধারিত সময়ই হবে বিপিএল এর এবারের আসর, কিন্তু বাস্তবতা বলছে আপাত দৃষ্টিতে সে সম্ভাবনা অনেকটাই কম। যদিও বিসিবি উঠে পড়ে লেগেছে নিজেদের কথা রাখতে। রংপুর, সিলেট, বরিশাল ফ্র্যাঞ্চাইজি থাকবে আগের মালিকানাতেই। আরও 1 বছর তাদের সঙ্গে চুক্তি আছে ক্রিকেট বোর্ডের। চুক্তি আছে কুমিল্লা, চট্টগ্রামের সঙ্গেও। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা কেউ বিপিএল এ দল চালাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানায় থাকা সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এবং তার কন্যা নাফিসা কামাল আপাতত আছেন লোকচক্ষুর আড়ালে। কয়েক দফা চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বিসিবির পক্ষ থেকে। কুমিল্লা যে এবারের আসরে থাকছে না সেটা মোটামুটি নিশ্চিত। বাকি ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিরও ভাগ্য নির্ধারণ হয়নি এখনো। এই অবস্থায় নতুন আসর শুরুর আগে বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ অন্তত 6টা ফ্র্যাঞ্চাইজি ঠিক করা। 3টা যেহেতু আগে থেকেই আছে, তাই সেক্ষেত্রে আপাতত আর 3টা ফ্র্যাঞ্চাইজির মালিক ঠিক করতে পারলেই মাঠে গড়াবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটি। সে লক্ষ্যে এবার আগ্রহী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে ক্রিকেট বোর্ড, যার ধারাবাহিকতায় শুরুতেই ঢাকা ফ্র্যাঞ্চাইজিটির জন্য সাক্ষাৎকার দিয়েছেন চিত্রনায়ক ইমন। ঢাকায় চলচ্চিত্রের মেগা স্টার শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানের পক্ষ থেকে এসেছিলেন তিনি। জানিয়েছেন তাদের আগ্রহের কথা। বিনোদন এবং ক্রিকেটটা একসাথে আগে থেকেই ছিল, এবার আরও বেশি করে হবে ইনশাল্লাহ। আজকে বেসিক্যালি আমরা ইন্টারভিউ দিতে এসেছি। আপনারা জানেন যে সামনে বিপিএলের জন্য আজকে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের সাথে এবং বোর্ড মেম্বারদের সাথে আমাদের একটা ইন্টারভিউ সেশন হয়েছে। সেখানে আমরা ইন্টারভিউ দিয়েছি। আমরা পজিটিভ কিছু আশা করছি। এখন সত্যি কথা বলতে কি, বোর্ড প্রেসিডেন্ট এবং মেম্বাররা যে ডিসিশন নেবে সেটাই মেনে নিব। অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আমাদের মোটিভটা কি বা আমরা কেন এসেছি ক্রিকেটে, সেগুলো সম্পর্কে আমরা ওনাদেরকে বিস্তারিত জানিয়েছি। শাকিব খান বিপিএল এ দল নিতে চান, এটা বেশ পুরানো আলোচনা। বেশ অনেকদিন ধরেই এটা নিয়ে চলছিল কানাঘুষা। তবে তিনি যে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিতে চান এই দল, সেখানে শুভেচ্ছা দূত হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল দলের অনুমতি পেলে 2 সাকিবকে কি দেখা যাবে এক শিবিরে। যদিও ইমনের উত্তরটা ছিল কৌশলী। পুরো টিমের যে বিষয় আশয়গুলো আছে, আমরা যদি ওনারও বলি, সব কিছু মিলে এটা রিপ্রেজেন্ট করবে শাকিব খান। ওনাকে যথাযথ সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি। সাকিব আল হাসান তো বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড। আসলে উনি কারোর সাথে কন্ট্রাক্ট আছে কিনা এই বিষয়গুলো আসলে আমি এখন বলতে পারছি না আসলে বিষয়গুলো। সো এটা যত টাইম যাবে তত বলতে পারবো। বিসিবির সূচি অনুযায়ী এবারের বিপিএল প্লেয়ার ড্রাফট হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। তবে সেটা করা না গেলে অক্টোবরের প্রথম সপ্তাহের মাঝেই ড্রাফট পর্ব শেষ করতে চায় বিসিবি। তবে তার আগে পুনর্গঠন করতে হবে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে নিজের ক্রিকেট ক্লাবের রাজস্বিক সংবর্ধনা পেলেন জাতীয় ক্রিকেটার মাহমুদুল হাসান জয়। এ সময় কেক কেটে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। পাকিস্তান সিরিজে দলের সঙ্গে থাকলেও ইনজুরির কারণে একাদশে জায়গা পাননি। তবে এ দলের হয়ে জয়ের পারফরমেন্সে খুশি তার এলাকাবাসী এবং ক্লাবের স্থানীয় ক্রিকেটাররা। যেখানে ক্রিকেটে হাতে খড়ি, আজ সেখানেই ফুলেল সম্বর্ধনা শিখত ক্রিকেটার মাহমুদুল হাসান জয়। পাকিস্তান সিরিজ শেষ করে দল নিয়ে 2 দিন আগে ফিরলেও জয় আজ যান তার নিজ এলাকায়, যেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষায় ছিল হাজারো মানুষ। তাদের মাঝ দিয়েই গার্ড অফ অনার নিয়ে নিজের ক্রিকেট আঁতুর ঘর ক্লেমন ক্লাবে পা পড়ে জয়ের। এ সময় ফুলেল ভালোবাসায় সিক্ত হন তিনি। বাদ পড়েনি কেক কাটাও, যার হাত ধরে ক্রিকেট জগতে এসেছিলেন ছোটবেলার সেই কোচ শামীম ফারুকীকে শ্রদ্ধা জানাতে ভুল করেননি জাতীয় দলের ওপেনার। এই সময় ক্লাবের তরুণ ক্রিকেটারদের সঙ্গে গল্পে মাতেন জয়। শোনান তার নিজ বিশ্ব জয়ের পাশাপাশি ক্রিকেট মাঠে নানা অভিজ্ঞতার কথা। পরে ক্রিকেট মাঠে ভালো কিছু করার কৌশলও বাতলে দেন জয়। ফাঁকিবাজিটা শর্টকাট খোঁজা কখনোই যাবে না, কারণ এটা
অ্যাকচুয়ালি নিজের কাছেই চলে আসে। কোচরা আছে, ওরা যে ইনস্ট্রাকশনগুলো দেয় ওইগুলো ঠিকমতো পালন করা, যখন যেই দিন যেই রুটিন থাকে ওই রুটিনগুলো ঠিকমতো কন্টিনিউ করা। এখানে অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে, ওরা যদি গাইডলাইন অনুযায়ী চলতে পারে, মানে প্রসেসটা ঠিক রেখে কাজ করতে পারে, তো ইনশাল্লাহ এখান থেকে আরও 3-4 জন প্লেয়ার ফিউচার ন্যাশনালে খেলতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, তো বাট এদেরকে সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমরা সাপোর্ট দিলে হবে না, গার্ডিয়ানের সাপোর্ট লাগবে। জয়কে কাছে পেয়ে এদিন আনন্দে আত্মহারা হয়ে পড়েন ক্লাবের ক্ষুদে ক্রিকেটাররা। তাদের সবারই স্বপ্ন তারাও একদিন জয়ের মতোই গায়ে জড়াবেন লাল সবুজের জার্সি। শামীম ভাই, জয় ভাইয়ের মতো একজন বড় ক্রিকেটার হতে চাই। আমি চাই একদিন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটকে রিপ্রেজেন্ট করতে। ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেতে আপোষহীন বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে যে কোনো মূল্যে জয় আদায় করে নিতে চান জামাল ভুঁইয়ারা। ভুটান কৌশলে পরিবর্তন আনলেও নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যাশা বাংলাদেশের। তবে চোটের কারণে এই ম্যাচে কোচের পরিকল্পনায় নেই রাকিব হোসেন। ম্যাচটি শুরু হবে রোববার সন্ধ্যা 6টায়। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়েই ভুটানের উদ্দেশ্যে দুটি ম্যাচ খেলতে দেশ ছেড়েছিল বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে যে পরিকল্পনা সহজ করে দেয় হাভিয়ার কাবরেরার শিষ্যরা, এবার দ্বিতীয় ম্যাচেও জয়ের পরিকল্পনা বাংলাদেশের। এই ম্যাচ সামনে রেখে থিম্পুতে শেষ দিনের মতো অনুশীলন করেছে জামাল ভুঁইয়ার দল। অনুশীলনে বেশ উজ্জীবিত দেখা যায় ফুটবলারদের। প্রথম ম্যাচে রক্ষণ মজবুত রেখে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে জয়ের জন্য রক্ষণভাগ অক্ষুণ্ণ রাখতে চায় লাল সবুজ। তাই তো গোলরক্ষকদের নিয়ে বাড়তি সতর্ক কোচিং স্টাফরা। ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের ফল প্রভাব ফেলবে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে। তাই প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না জামাল ভুঁইয়ারা। টিমের জন্য ইটস দ্য ফাইনাল, কারণ আমরা ফার্স্ট ম্যাচ দিচ্ছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই। সো লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট, আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকবো ইনশাল্লাহ। সবাই টিমের জন্য দোয়া করেন আর টিমের সাথে থাকেন। ভুটান সফরের পরেই শুরু এশিয়া কাপ বাছাইয়ের দৌড়ঝাঁপ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে সহজ প্রতিপক্ষ পাবে জামাল ভুঁইয়ার দল। উল্টো চিত্র জয় না পেলেও যদি এ ম্যাচে জয় আদায়ে ব্যর্থ হয় লাল সবুজ, তাহলে তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের প্রমাণ দিতে হবে এশিয়ান কাপের বাছাইয়ে। তাই শেষ ম্যাচে জয়ের জন্য আপোষহীন লাল সবুজ। এদের যে ট্রাফ আমরা অনেকটা মানিয়ে নিয়েছি, তো আমাদের ছেলেরা এখন বেটার ম্যাচ খেলবে। যেটা যে ছোটখাটো সমস্যাগুলো ছিল প্রথম ম্যাচে, সেই সমস্যাগুলো আমরা এই ম্যাচে কাটিয়ে ভালো একটা ম্যাচ খেলে ইনশাল্লাহ এই ম্যাচে বিজয়ী হয়ে ফিরবে। ম্যাচের আগে দলে রয়েছে দুশ্চিন্তার কারণও। প্রথম ম্যাচ চলাকালীন পায়ে চোট পান ফরওয়ার্ড রাকিব হোসেন। দ্বিতীয় ম্যাচে তাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচকে। অনুশীলনে প্রথম ম্যাচের ভুল শুধরে দিতে ফুটবলারদের নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফরা। ভুটান কৌশলে পরিবর্তন আনলেও নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যাশা বাংলাদেশের। ভুটান এবার যে ফরমেশনে খেলেছে, আমরা অতীতে অ্যাকচুয়ালি ভুটান এই ফরমেশনে আমরা কখনো দেখিনি। হয়তো ওরা 4-1, 4-2-3-1 এই স্টাইলে খেলেছে, বাট এবারে তাদের ফরমেশনটা টোটালি 5 ব্যাক নিয়ে খেলেছে অনেক সময়। সো এটা টোটালি ডিফারেন্ট। কিভাবে আমরা প্রেসিংয়ে যাব, কিভাবে আমরা ব্লকটা করব, এবং কিভাবে আমরা অ্যাটাকে যাব, এবং আমরা তাদের যে দুর্বল সাইডগুলো আছে, যে সাইডগুলো কিভাবে আমরা সেই কাউন্টারে আমরা সেই স্পেসগুলোকে কাজে লাগাবো। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184 আর ভুটানের 182। প্রথম ম্যাচে জয় পাওয়ায় কিছুটা সুবিধাজনক স্থানে লাল সবুজ। তবে এই ম্যাচে জয় হাতছাড়া হলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে রেটিং পয়েন্টে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা আসন্ন নারী সাফে কাজে লাগাতে চান 3 ফুটবলার। ভুটানের ক্লাব রয়্যাল থিম্পুর আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন মনিকা চাকমা, মারিয়া মাঞ্জা ও ঋতুপর্ণা চাকমা। নারী ফুটবলের উন্নতির জন্য বাংলাদেশের ক্লাবগুলোকে এই টুর্নামেন্টে অংশ নেওয়া উচিত বলে মনে করেন তারা। সেজন্য নারী ফুটবল লিগ খেলা ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান ফুটবলাররা। প্রথমবারের মতো এশিয়ান ফুটবল কনফেডারেশন আয়োজন করেছে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। বাংলাদেশের কোনো ক্লাব অংশ না নিলেও টুর্নামেন্টটি খেলেছে নারী দলের 3 ফুটবলার। ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজের হয়ে 2টি করে ম্যাচ খেলেছেন মনিকা চাকমা, মারিয়া মান্ডা ও ঋতুপর্ণা চাকমা। সুযোগ থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন জটিলতায় খেলতে পারেননি অধিনায়ক সাবিনা খাতুন।
রয়্যাল থিম্পু কলেজ গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও বাংলাদেশ নারী ফুটবলারদের পারফরমেন্স খারাপ বলা যাবে না। টুর্নামেন্টে 2 ম্যাচ খেলে মাত্র 1টি গোল দিয়েছে আরটিসি। সেই গোলটাও এসেছে বাংলাদেশের স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমার পা থেকে। আসর শেষ করে দেশে ফিরেছেন 4 ফুটবলার। ছুটি কাটিয়ে এরই মধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। সামনেই সাফ নারী চ্যাম্পিয়নশিপ। ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা সাফে কাজে লাগাতে চান এই ফুটবলাররা। নতুন করে আমরা ভুটানের হয়ে খেলেছি, তাদের টিমের সাথে, রয়্যাল থিম্পুর সাথে, মানে আরটিসি টিম হয়ে খেলেছি। তো ওনারা যে আমাদের সাথে তো সুন্দরভাবে মিশেছে এবং আমাদের সাথে আমাদের যে কোনো সমস্যায় ওনারা প্লেয়াররাও কথা বলেছে এবং অফিসিয়ালরাও কথা বলেছে। খুব মানে অনেক কিছু শিখেছি ওনাদের কাছ থেকে। আমরা আমাদের কনফিডেন্স নিয়ে খেলছি। 90 মিনিট যতটুকুই মাঠে ছিলাম আমরা আমাদের 100টা দিচ্ছি। তো এটাও আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা, যেহেতু আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেছি দেশের বাইরে। তো আমার মনে হয় যে মানে বিগত দিনের থেকে আমাদের মানে আরও এক্সপিরিয়েন্স বাড়তেছে। প্রথমবারের মতো ভুটানের ক্লাবের হয়ে খেলেছেন মনিকা ঋতুপর্ণা চাকমারা। ক্লাবটির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তারা। আরটিসি সব মানে প্লেয়ার সহ আপনার সব অফিসিয়ালরা খুব ভালো ছিল এবং খুব কাইন্ডলি ছিল ওনারা আমাদের প্রতি। খুব আমরা কোনো দিক দিয়ে যে আমাদের কোনো প্রবলেম না হয় সব দিকে নজর রেখেছে। ভুটানিজ খেলোয়াড়রা বিশেষ করে সবাই, খেলোয়াড় থেকে শুরু করে অফিসিয়ালরা অনেক কাইন্ড ফ্রেন্ডলি, তাদের হসপিটালিটি অনেক ভালো। সব মিলিয়ে আমরা খুব এনজয় করেছি। ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের সুযোগ ছিল বাংলাদেশের ক্লাবেরও, তবে এএফসির ক্লাব লাইসেন্স না থাকায় খেলা হয়নি কোনো দলের। এমন সুযোগ যেন হাত ছাড়া না হয়, সেজন্য ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান নারী ফুটবলাররা। এমন টুর্নামেন্ট দেশের নারী ফুটবলের উন্নতিতে ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। দেশের যে বড় বড় যে ক্লাবগুলো আছে তারা যদি অংশগ্রহণ করে আগামীতে আরও আমাদের যে টুর্নামেন্ট আমরা যে খেলতে পারবো, অভিজ্ঞতা হবে। তারা যদি অংশগ্রহণ করে আগামীতে বাংলাদেশ মহিলা ফুটবল টিম আরও ভালো কিছু করবে। অক্টোবরেই নেপালে শুরু হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটি সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছেন নারী ফুটবলাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। উয়েফা নেশনস লিগের খবর। রাতে মাঠে নামছে ইউরোপের পাওয়ার হাউস জার্মানি, প্রতিপক্ষ মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরি। ডুসেলডর্ফে ম্যাচ শুরু হবে আজ রাত 1:45টায়। একই সময় আইনহোভেনে নেদারল্যান্ডস আতিথ্য দেবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে। বাভারিয়ায় এ যেন নতুন শুরুর অপেক্ষা। নাগলসম্যানের নতুন দিনের শুরু। নয়ার, মুলার, গুন্দোয়ান, টনি ক্রুজকে ছাড়া নতুন ডায়মন্ডশ্যাফট। ম্যাচটির আগের দিনের শেষ অনুশীলনে আলাদা স্পটলাইটে একজন, টের স্টেগান। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে মোটে 40 ম্যাচ খেলা এই গোলরক্ষকের কাঁধে ম্যানুয়েল নয়ার পরবর্তী ঘর সামলানোর দায়িত্ব। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা, অথচ সাম্প্রতিক পারফরমেন্সে এই জার্মান দলটাকে নিয়ে বাজি ধরার লোক নেই। এমনকি প্রতিপক্ষ যখন হাঙ্গেরিও। অথচ কিমিখ, স্লটারব্রেক, ফুলক্রুক, উইটস, মুসিয়ালা, প্রতিভার অভাব নেই। নাগলসম্যানের চিরচেনা 4-2-3-1 ফরমেশনে এ ম্যাচে দলকে খেলাবেন তিনি, যেখানে গোল করার দায়িত্ব আর্সেনালের হয়ে দারুণ ছন্দে থাকা কাই হ্যাভার্টজের ওপর। শুরুর একাদশের সুযোগ মিলতে পারে প্যাসকেল গ্রস আর আলেকজান্ডার প্যাভেলোভিচের। অবশ্য পরিসংখ্যান ভীষণ সতর্ক করবে জার্মান বসকে। হাঙ্গেরির বিপক্ষে এর আগের মুখোমুখি 38 সাক্ষাতে 12 বারই যে হারতে হয়েছে ডায়মন্ডশ্যাফটদের। অন্যদিকে ঘরের মাঠে ভিন্ন চ্যালেঞ্জ গেলবারের নেশনস লিগের রানার আপ নেদারল্যান্ডসের। রোনাল্ড কোম্যান আগেই জানিয়েছেন তার দলে জায়গা হবে না মার্টিন ডিরন আর জর্জিনিও ভেনালডামের। স্টিভেন বারকুইনের সঙ্গে অসৎ আচরণের জন্য স্কোয়াড থেকে বাদ কমলা জার্সিতে 46 গোল করা মেমফিস ডিপাই। সব মিলিয়ে একাদশ সাজাতে তাই নতুন করে ভাবতে হবে কোম্যানকে, ভিন্নতা আনতে হবে পরিকল্পনাতেও। লিভারপুলে লেফট উইংয়ে খেললেও এ ম্যাচে ফলস 9-এ দেখা যেতে পারে কোডি গ্যাপকোকে। আক্রমণে আয়াক্স স্ট্রাইকার ব্রায়ান ববি। সম্ভাব্য একাদশে বাকি নামগুলো প্রত্যাশিত: ভার্জিল ভ্যান ডাইক, ম্যাথিউস ডিলিট, নেইথান একি, ডেমফ্রিস। অন্যদিকে ইনজুরি কাটিয়ে এ ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরছেন 65 গোল করে বসনিয়ার অল টাইম গ্রেট এডিন জেকো। এখন পর্যন্ত মোটে 2 বার বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস, যেখানে এক জয়ের বিপরীতে বাকি ম্যাচটি হয়েছিল ড্র। মাহবুব রিমন, সময় সংবাদ।
বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়ায় ঢেলে সাজানো হচ্ছে পাকিস্তান ক্রিকেটকে। টেস্টের পাশাপাশি সাদা বলের ফরম্যাটের নেতৃত্বেও আসছে পরিবর্তন। আবারও ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে বাবর আজমকে। সংখ্যায় আছেন শান মাসুদও। 3 ফরম্যাটের অধিনায়ক হবার দৌড়ে সবচেয়ে এগিয়ে মোহাম্মদ রিজওয়ান। পিসিবির এক সূত্রের বরাতে এমন দাবি পাকিস্তানি গণমাধ্যমের। বাংলাদেশের কাছে ধবল ধোলাইয়ের পর পরিবর্তনটাই প্রত্যাশিত পাকিস্তান ক্রিকেটে। দেশটার গণমাধ্যম থেকে শুরু করে সাবেকদের সমালোচনায় জর্জরিত বাবর শাহিনরা। এবার দেশের ক্রিকেটকে ঢেলে সাজাতে যাচ্ছে মেন ইন গ্রিন। পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তার সূত্র ধরে এমনটাই দাবি জিও নিউজের। সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। মহসিন নাকভির নেতৃত্বে কানেকশন ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে পিসিবি, যেখানে শুধু সভা নয়, হোয়াইট ও রেড বলের 2 বিদেশি কোচ, বোর্ডের শীর্ষ কর্তা ছাড়াও সাবেক ক্রিকেটারদের নিয়ে ওয়ার্কশপে নির্ধারণ করা হবে দেশটার ক্রিকেটের ভবিষ্যৎ। গত জুলাইয়ে টি-20 বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে ছুটিতে আছেন হোয়াইট বল কোচ গ্যারি কারস্ট্যান্ড, আর বাংলাদেশ সিরিজ শেষে অস্ট্রেলিয়া ফিরে গেছেন জেসন গ্লেপসি। কানেকশন ক্যাম্পে এই 2 কোচকে নিয়ে আলাদাভাবে বসবেন মহসিন নাকভি। টেস্ট চ্যাম্পিয়নশিপ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিভাবে ভালো করা যায় সে ব্যাপারে সুনির্দিষ্ট পরিকল্পনা চাইবে পিসিবি। সূত্রের দাবি, আগামী 22 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ওই সভাতে নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে পিসিবি। টানা ব্যর্থতায় ওয়ানডে ও টি-20 ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়া হবে বাবর আজমকে। বাংলাদেশের কাছে সিরিজ হারায় শান মাসুদও হারাতে যাচ্ছেন টেস্ট অধিনায়কত্ব। জাতীয় দলে অধিনায়ক বাবরের ভবিষ্যৎ যে আর দীর্ঘায়িত হচ্ছে না তা স্পষ্ট হয় চ্যাম্পিয়ন্স কাপের 5 অধিনায়কের নাম ঘোষণার পরেই। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্ট খেলবেন রিজওয়ান, সৌদ শাকিলরা, যেখানে অধিনায়ক হিসেবে জায়গা হয়নি বাবরের। পাকিস্তানি গণমাধ্যমের দাবি, 3 ফরম্যাটে অধিনায়ক করা হবে মোহাম্মদ রিজওয়ানকে। সাদা বলে এই উইকেটরক্ষক ব্যাটারের দায়িত্ব শুরু হবে নভেম্বরের অস্ট্রেলিয়া ট্যুর দিয়ে, যে সফরে অজিদের মাটিতে 3 ওয়ানডে আর 3 টি-20 খেলবে ম্যান ইন গ্রিন। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিগ ব্যাশের পর এবার জিম আফ্রো টি10 লিগেও দল পেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে হারারে বোল্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। কয়েকদিন আগেই ড্রাফট থেকে রিশাদকে দলে টানে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজ হোবার্ট হ্যারিকেন। এর আগে কানাডার গ্লোবাল টি-20তেও খেলেছেন তিনি, কিন্তু টি10-এ এবারই প্রথম খেলবেন রিশাদ। হারারেতে আরও আছেন দাসুন সানাকা, জিমি নিশাম এবং কেনার লুইসের মতো তারকারা। এর আগে জিম আফ্রো টি10 লিগে খেলেছেন 2 টাইগার ক্রিকেটার তাসকিন আহমেদ এবং মুশফিকুর রহিম। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরও একবার। ভারত সফরে বাংলাদেশের হেড কোচে আসছে না পরিবর্তন, হাথুরুর হাতেই থাকবে দায়িত্ব, জানালেন নাজমুল আবেদিন ফাহিম। প্রতিপক্ষ কঠিন হলেও আশাবাদী বিসিবি পরিচালক। পাকিস্তানের মতো ভুল করবে না ভারত, চেন্নাইয়ের স্পিন সামলানোই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ, মন্তব্য সাবেক কোচ শ্রীরামের। অশ্বিনকে নিয়ে আলাদা পরিকল্পনার পরামর্শ। এবং বিপিএল এ নতুন ফ্র্যাঞ্চাইজ নিতে আগ্রহীদের সঙ্গে বিসিবির আলোচনা শুরু। প্রথম পর্যায়ে নায়ক শাকিব খানের পক্ষে সাক্ষাৎকার দিলেন হাওল্যান্ড কর্মকর্তারা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ের।